আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডেইলি আপডেট বিডিতে। সাথে আছে আমি তারিন আক্তার হ্যাপি। অক্টোবরের দাবির অধিভুক্ত 7 কলেজের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের 2020-21 শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। 7 কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপক ASM মাকসুদ কালাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শনিবার 10 জুলাই থেকে শুরু হয়ে 20 আগস্ট পর্যন্ত চলবে। বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা 1 অক্টোবর, কলা ও সমাজ বিজ্ঞান ইউনিটে 2 অক্টোবর এবং বাণিজ্যিক ইউনিটে ভর্তি পরীক্ষা 8 অক্টোবর হবে। 7 কলেজের 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি জন্য এখন মোট 120 নম্বরের এমসিকিউ আকারে ভর্তি পরীক্ষা হবে। এর 40% অর্থাৎ 48 নম্বর পেয়ে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হবে বলে বিবেচিত হবেন। বন্ধ ঘোষণার পরেও শিমুলিয়া বাংলাবাজার ফেরিতে যাত্রীবাহী গাড়ি পারাপার। বিআইডব্লিউসিটি কর্তৃপক্ষ বন্ধ ঘোষণার পরেও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরিতে থামছে না যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার। পুলিশ ও বিজিবির চেকপোস্ট, ঘাট কর্তৃপক্ষের নির্দেশনায় আর কঠোর বিধিনির্দেশ উপেক্ষা করে ফেরিঘাটে যাত্রীদের আগমন দেখা যাচ্ছে। শুক্রবার বিআইডব্লিউসিটি থেকে বন্ধের নির্দেশনার পরেও আজ শনিবার সকাল থেকে মুন্সিগঞ্জে শিমুলিয়া ঘাট হয়ে ফেরিতে পদ্মা পার হতে দেখা যাচ্ছে শত শত যাত্রী ও যাত্রীবাহী গাড়িকে। এতে ফেরিতে উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি। ঘাট কর্তৃপক্ষ সূত্র জানায়, আসন্ন ঈদ ও লকডাউনের সময় বৃদ্ধিতে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে যাত্রীরা ভেঙে ভেঙে ঘাটে পৌঁছাচ্ছে। তারপর নির্দেশনা উপেক্ষা করেন ফেরি নদী পার হচ্ছেন তারা। এই বিষয়ে বিআইডব্লিউসিটি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, নৌরুটে বর্তমান 10টি ফেরি চালু রয়েছে। যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ঢাকা থেকে সড়ক পথে পুলিশরাও বিজিবি চেকপোস্ট উপেক্ষা করে যাত্রীরা ঘাটে আসছেন। তাদের ফেরিতে উঠা থামানো যাচ্ছে না। তাই এখন যেসব যাত্রীরা ফেরিতে আসছে তাদের স্বাস্থ্যবিধি মানার জন্য উৎসাহিত করা হচ্ছে। ঘাটে পারাপারের অপেক্ষায় 2 শতাধিক পণ্য গাড়ি অবস্থান করছে। এইদিকে যাত্রী সাধারণকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে না আসার জন্য আহ্বান জানিয়েছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মোমেন পিপিএম। উল্লেখ্য, শুক্রবার এক বিজ্ঞাপনে বলা হয় 9 জুলাই থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর বিধিনির্দেশ মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপারের নির্দেশ ছিল। দেশের নবজাতকদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণের হার। দেশের নবজাতকদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণের হার। ঢাকা শিশু হাসপাতালের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি 1714 নবজাতকের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 32 শিশুর। এর মধ্যে ছেলে শিশু 21 জন ও মেয়ে শিশু 11। এছাড়া আক্রান্তের মধ্যে 20 শিশুই ঢাকার বাহিরে। জন্মের 24 ঘন্টার মধ্যে করোনা শনাক্ত হয়েছে 2 নবজাতকের। অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল ছেড়েছেন 14 শিশু। মৃত্যু হয়েছে 4 নবজাতকের। দেশে করোনা শনাক্তের হার বাড়ছে শিশুদের। জন্মের 24 ঘন্টার মধ্যেও আক্রান্ত হচ্ছে নবজাতকরা। গেল বছর 5 মাসের তথ্য নিয়ে ঢাকা শিশু হাসপাতালের গবেষণাতেই শনাক্তের হার মিলেছে 2%। গবেষকরা বলছেন এখন এই হার আরও বেশি। তাতে তাদের মতে স্বজনদের মাধ্যমে করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই অভিভাবকদের সচেতনতার পাশাপাশি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন তারা। গবেষকরা বলেন, জন্মের পর আত্মীয় স্বজন সহ অনেকের সংস্পর্শে আসেন নবজাতক শিশুরা। তাদের মাধ্যমে এই সংক্রমণ। গত বছর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি 1714 শিশুর নমুনা নিয়ে গবেষণা করে ঢাকা শিশু হাসপাতাল। এতে 32 নবজাতকের করোনা ধরা পড়ে। এমন পরিস্থিতিতে নবজাতকদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ছেলেদের বিলাসী জীবনে ঠাঁই হলো না বাবার। লক্ষ্মীপুরের 3 বিত্তমান ছেলের বিলাসী জীবনযাপনে ঠাঁই হলো না 95 বয়সের বয়সী বৃদ্ধ বাবা শফিকুল ইসলামের। বাধ্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। বাবার সেবায় ভাইদের মধ্যে দ্বন্দ্বে ছেলেদের পৃথক অট্টালিকায় বৃদ্ধ বাবার ঠাঁই হয়নি। এ অবস্থায় গতকাল সকালে ঘরের সামনে উঠানে খোলা আকাশের নিচে বৃদ্ধকে ফেলে রাখেন তার ছেলেরা। ঘটনাটি ঘটেছে পৌর শহরের 1 নম্বর ওয়ার্ডের মেঘনা রোড সংলগ্ন স্বপ্নমহলের সামনে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধ বাবার দায়িত্ব নেন তার বড় মেয়ে। এইদিকে বাবাকে খোলা আকাশের নিচে রাখায় খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে। এই নিয়ে স্থানীয় এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। জানা যায়, লক্ষ্মীপুরের পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলাম। তার 3 ছেলে ও 3 মেয়ে। দীর্ঘদিন ধরেই তিনি বাধ্যজনিত রোগে ভুগছেন। 2 বছর আগে তিনি তার সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দিয়ে দেন। তার বড় ছেলে জাহাঙ্গীর আলম বিজিবির সদস্য, মেজ ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ আলম
ও ছোট ছেলে প্রবাসী আলমগীর হোসেন। সব ছেলেই প্রতিষ্ঠিত ও সমাজের বিত্তবান হিসেবে পরিচিত। সবারই বিলাসবহুল বাড়ি রয়েছে এলাকায়। সাম্প্রতি বৃদ্ধ বাবার সেবা সুসজ্জা নিয়ে শফিকুলের ছেলেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। বর্তমানে কেউ তার সেবা করতে চাচ্ছেন না। শুক্রবার সকালে বড় ছেলের বাসা থেকে মেজো ছেলে শাহ আলমের বাসার সামনে বৃদ্ধ বাবাকে রেখে যাওয়া হয়। শাহ আলম তার বাবাকে রাখতে অপারগতা প্রকাশ করেন। এমন প্রেক্ষাপটে ঘরের সামনে খোলা আকাশের নিচে উঠানে তাকে ফেলে রাখা হয় প্রায় 3 ঘন্টা। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিন্দার জ্বর ওঠে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় বৃদ্ধের বড় মেয়ে সুরাইয়া আক্তার তার স্বামীর বাড়ি থেকে ছুটে আসেন বাবার কাছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বৃদ্ধ বাবার দায়িত্ব নেন বড় মেয়ে সুরাইয়া। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানায়, বাড়ির বাহিরে এক বৃদ্ধ বাবাকে ফেলে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এ সময় তার ছেলেদের সঙ্গে আলাপকালে তারা তাদের বৃদ্ধ বাবার অসুস্থ হওয়ার সেবার বিষয়ে অপারগতা প্রকাশ করেন। পরে বৃদ্ধ শফিকুলের এক মেয়ে এসে তাকে নিতে চাইলে প্রশাসনের ব্যবস্থায় মেয়ের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তিনি আরও বলেন, সব বাবা মা তাদের সন্তানের কাছে ভালো থাকুক, এটাই আমাদের কামনা। ইবালির চেয়ারম্যান এমডির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। ইবালি.com-এর চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মোহাম্মদ রাসেলের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা রয়েছে দুর্নীতি দমন কমিশনের। দুদকের সূত্র জানায়, অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্র জানা যায় যে ইবালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন গোপনে দেশ থেকে চেষ্টা করছেন। দুদক অনুসন্ধান কার্যক্রম চলমান অবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ত্যাগ করলে সার্বিক অনুসন্ধানের কার্যক্রম ব্যাহত হতে পারে বলে প্রতীয়মান হওয়ায় গত 8 জুলাই ইবালির এমডি মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন সংস্থাটি। গত 8 জুলাই গ্রাহক ও মার্চেন্টের 339 কোটি টাকার হদিশ না থাকায় বিষয়ের অনুসন্ধানে নেমেছেন দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির 2 কর্মকর্তাকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুদক সূত্র জানায়, গ্রাহক ও মার্চেন্টের টাকাগুলো আত্মসাৎ অথবা পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি করা হয়েছে। ইবালির বিষয়ে ইতিপূর্বে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি অভিযোগ পাওয়ার পর প্রকাশ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। সদস্যদের টিমের মাধ্যমে মানি লন্ডারিং অনুবিভাগ থেকে নতুন প্রাপ্য অভিযোগটি পূর্বের অভিযোগের সঙ্গে সংযুক্ত করে অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হবে। নতুন অভিযোগটি আরও সুনির্দিষ্ট হওয়ার এখন অনুসন্ধান কার্যক্রম গতিশীল হবে বলে দুদকের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, দুদকের একজন সহকারী পরিচালক ও একজন উপসহকারী পরিচালককে ইবালি দুর্নীতি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত 4 জুলাই ইবালির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার 4 প্রতিষ্ঠানকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে দুর্নীতি দমন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আতঙ্কিত হওয়ার মতো অবস্থা হয়নি বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেছেন, নাগরিকদের সতর্ক পালন করতে হবে। সিটি কর্পোরেশনের কাজ সিটি কর্পোরেশন করবে। যার যার বাড়ির আঙিনা পরিষ্কার করা নিজ নিজ নাগরিকের দায়িত্ব। এখনও আতঙ্কিত হওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। শনিবার সকালে রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন পার্কের চিরুনি অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। তিনি আরও বলেন, এখনও কিছু সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এখনই সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলবেন আপনারা। আগামীকাল থেকে 10টি অঞ্চলে 10 জন ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। নির্মাণাধীন ভবনে যদি অনিয়ম পাওয়া যায়, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গুলশান 2-এর 86 নম্বর রোডের 2টি নির্মাণাধীন ভবনের ডেঙ্গু মশার লার্ভা পাওয়ার একটি ভবন কর্তৃপক্ষের 2 লাখ টাকা জরিমানা ও অপর ভবন কর্তৃপক্ষের 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তার একটি বসুন্ধরা গ্রুপের ভবন এবং অপরটি হচ্ছে ট্রাস্ট ব্যাংকের অর্থায়নের নির্মাণাধীন ভবন। রূপগঞ্জের অগ্নিকাণ্ডে মামলা হয়েছে, নজরদারিতে মালিক। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফ্রুট অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 52 জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে এবং প্রতিষ্ঠানের মালিককে নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, মামলার প্রস্তুতি চলছে, খুব অল্প সময়ের মধ্যেই মামলা হবে। এর মধ্যে কয়েকজনকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার আবির হোসেন শনিবার সকালে বলেন, ফায়ার সার্ভিস এখনও ওই ভবনে কাজ করছেন। আগুন পুরোপুরি নিভিয়ে কারখানাটি তাদের বুঝিয়ে দেবেন। ভবনটি বুঝে পাওয়ার পর
মামলা করার আগে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করবেন। এই দিকে ট্র্যাজেডির দ্বিতীয় দিন আজ চলছে। শ্রমিকদের মরদেহগুলো এমনভাবে পুড়েছে যে তাদের চেনার উপায় নেই। অধিকাংশ শরীর পুড়ে অঙ্গার হয়ে যাওয়া মাংস আর হাড় ছাড়া কিছুই পাওয়া যায়নি। চেনার উপায় নেই কোনটি কার লাশ। যাকে যে অবস্থায় পাওয়া গেছে সেই অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে আসা হয়েছে। এইদিকে স্বজনরা নিখোঁজ শ্রমিকদের মরদেহের খোঁজে মর্গের সামনে, এমনকি ট্র্যাজেডি স্থলে অশ্রুসিক্ত নয়নে বুকে ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন। মুখমণ্ডল সহ পুরো শরীর পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় শনাক্তের উপায় না পেয়ে স্বজনদের ডিএনএ টেস্ট করার পথে হাঁটছেন ফরেনসিক বিভাগ। এমন পরিস্থিতিতে স্বজনরা বলছেন প্রিয়জনের লাশের একটি টুকরাও শনাক্ত এনে দিতে পারলে তাদের মনকে বোঝানো যাবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 52 জনের মরদেহ ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এরপরই মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস। করোনা, থাইল্যান্ডে কারফিউ জারি। করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ 9টি প্রদেশে করোনার বিস্তার রোধে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। দ্য ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে জানায়, শুক্রবার এক বৈঠক শেষে করোনা ভাইরাস টাস্ক ফোর্সের সরকারি এক কর্মকর্তা এ ঘোষণা দেন। আগামী সোমবার থেকে কারফিউ চালু হবে। জানা গেছে প্রতিদিন রাত 9টা থেকে ভোর 4টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। নির্ধারিত এই সময়ে লোকজন ঘরে থেকেই কাজ করতে হবে। অপ্রয়োজনে বের হওয়া নিষেধ। এছাড়া সুপার মার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রিসিটি স্টোর সব খোলা থাকতে পারে। অন্য সব দোকান বন্ধ থাকবে। আর শপিং মলগুলো রাত 8টার মধ্যেই বন্ধ করতে হবে। 5 জনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না। রাত 9টা হলে গণপরিবহন বন্ধ থাকবে। সৌদিতে ঈদুল আজহা 20 জুলাই। সৌদি আরবে ঈদুল আজহা 20 জুলাই পালিত হবে। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট ঈদুল আজহা পালনের এই তারিখ ঘোষণা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে বুধবার শুরু হবে জিলহজ মাস। আর দেশটির ঈদুল আজহা পালিত হবে আগামী 20 জুলাই, অর্থাৎ জিলহজ মাসের 10ম দিন। আগের দিন 19 জুলাই হবে আরাফাতের দিন। উল্লেখিত মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন। এর অংশ হিসেবে ওই মাসের 10ম দিন ঈদুল আজহা পালিত হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।